ঢাকার আদালতে নতুন পিপিজিপি নিয়োগ হয়নি, বিচার বাধাগ্রস্ত। আড়াই মাসের ব্যবধানে ঢাকা মহানগর উত্তরের কমিটি ভেঙে দিল বিএনপি। সমালোচনার মুখে খুললেন আন্দোলনের অন্যতম সহযোদ্ধার নামফলক। এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ। আওয়ামী গডফাদার, তার ভয়ে টু শব্দ করতেন না কেউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়া। ঢাকার আদালতে নতুন পিপিজিপি নিয়োগ হয়নি, বিচার বাধাগ্রস্ত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের প্রায় 2 মাস হতে চললেও ঢাকার বিচারিক আদালতগুলোতে নতুন সরকারি কৌঁসুলি পিপি বা গভর্নমেন্ট প্লিডার জিপি নিয়োগ হয়নি। দেশের মহানগর ও জেলার বিচারিক আদালতে যারা রাষ্ট্রীয় হয়ে ফৌজদারি মামলা পরিচালনা করেন তাদের পিপি বলে, আর যারা দেওয়ানি আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন তাদের জিপি বলে। ঢাকা আইনজীবী সমিতির অন্তত 15 জন সদস্য জানান, ঢাকার মহানগর দায়রা জজ আদালতে প্রধান সরকারি কৌঁসুলি পিপি নেই। এছাড়া গত সরকারের আমলে নিয়োগ পাওয়া পিপিজিপিদের অনেকে আদালতে আসছেন না। এতে গুরুত্বপূর্ণ ফৌজদারি বা দেওয়ানি মামলার বিচার বাধাগ্রস্ত হচ্ছে, মামলার শুনানির তারিখ পেছাচ্ছে। আড়াই মাসের ব্যবধানে ঢাকা মহানগরের উত্তরের কমিটি ভেঙে দিল বিএনপি ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মাত্র আড়াই মাসের ব্যবধানে এই কমিটি বিলুপ্ত করা হলো। গতকাল শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে শিগগির বিএনপি ঢাকা মহানগর উত্তর ইউনিটের নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে কোনো কারণ বলা হয়নি। তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে, সে কারণে দল ব্যবস্থা নিয়েছে। আড়াই মাস আগে গত 7 জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এখন সেই কমিটি ভেঙে দেওয়া হলো। আলোচনার মুখে খুললেন আন্দোলনের অন্যতম সহযোদ্ধার নামফলক। ফটকে বড় করে লেখা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধার বাসভবন। নামফলকের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এক পর্যায়ে গতকাল শনিবার রাতে নামফলকটি খুলে ফেলেন নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা দাবি করা ইলিয়াস হোসেন নামের ওই ব্যক্তি। ইলিয়াস হোসেনের বাড়ি পাটুয়াখালী পৌর শহরের কাজীপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুস সাত্তার মজুমদার। ইলিয়াস একজন ব্যবসায়ী। ইলিয়াস হোসেন বলেন, তিনি ও তার মেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সফলতার পর ভালো লাগা থেকেই বাসার সামনে নাম ফলকটি লাগিয়েছেন। গত 5 আগস্টের পর এই সাইনবোর্ড লাগিয়েছেন বলে দাবি তার। সাইনবোর্ড টাঙানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ার কারণে তা তিনি খুলে ফেলেছেন। তার দাবি, তিনি সহ তার উচ্চ মাধ্যমিক পড়ুয়া মেয়ে গত 3, 4 ও 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন। ইলিয়াসের প্রতিবেশী ও স্থানীয় ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তারা এমন সাইনবোর্ড লাগালে সেটি মানা যায়, কিন্তু যাদের কিছুই হয়নি তারা এভাবে সাইনবোর্ড লিখে ভবনের সামনে ঝুলালে তা দৃষ্টিকটু মনে হয়। এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ। এস আলম গ্রুপ কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন। স্থাবর সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে অ্যাসালম গ্রুপ কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করা এবং এইসব সম্পদ স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে 17 সেপ্টেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান। রিটের শুনানিতে 22 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী আদালতকে জানান, অ্যাসালম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের যেসব বিষয় এসেছে তা নিয়ে সংস্থাটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। হালনাগাদ তথ্য জানাতে তিনি সময়ের আর্জি জানান। এর পরিপ্রেক্ষিতে সেই দিন আদালত শুনানি মুলতবি করেন এবং অ্যাসালম গ্রুপের অর্থ পাচারের অভিযোগের ওপর অনুসন্ধান সংক্রান্ত তথ্য দুদকের আইনজীবীকে রোববার 29 সেপ্টেম্বর আদালতকে অবহিত করতে বলেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি নিয়ে আদালত রুল সহ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। রিট দায়েরের পর আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান বলেন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অ্যাসালম গ্রুপের এই পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা, সাম্প্রতিক প্রক্রিয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। আওয়ামী গডফাদার, তার ভয়ে টু শব্দ করতেন না কেউ। শুধু বিরোধী দল নয়, নিজের দলের বিরুদ্ধে মতের নেতাকর্মীদেরও এলাকা ছাড়া করেছেন তিনি। ঘর ছাড়া করেছেন অনেককেই। ভেঙে দিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচনী ব্যবস্থা। পছন্দের লোক ছাড়া জনপ্রতিনিধি হতে পারতেন না কেউ। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগান বাড়ি। বিপণী বিতান, গুম খুনের অভিযোগ তো আছেই। এত সব অভিযোগ যার বিরুদ্ধে, তিনি হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম 6 আসনের সাবেক এই সংসদ সদস্য যেন নিজ এলাকায় ছিলেন রাজা। মূলত 2014 সালের সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফজলে করিম। কেউ টু শব্দ করার সাহস পেতেন না। তার কারণে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও 2 শতাধিক শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থল রাউজানে যেতে পারেননি। ফজলে করিমের 70 থেকে 80 জনের একটি বাহিনী সক্রিয় ছিল। ধর্মীয় একটি আধ্যাত্মিক সংগঠনের 46টি কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতদিন কেউ ভয়ে মুখ না খুললেও এখন এলাকায় ফিরছেন, প্রতিকার চেয়ে মামলাও করেছেন। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেছেন। সরেজমিন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।